নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলায় আমলকির রস দিয়ে আজকে রৌদ্র করজ্জ্বল একটা দিন শুরু হলো। তারপর মিনামাসি এসেছে, মধ্যবর্তী সময়ে আর ব্লগ করিনি। মিনামাসিকে বরং মিনামাসির জিনিসটা দিয়ে দিই, তারপর দেখি ভদ্রমহিলার কীরকম প্রতিক্রিয়া হয়। অবশ্যই আমি একা দেখব না, আপনাদের সবাইকে নিয়েই দেখাবো। এখন মোটের ওপর শুরু হয়ে গেছে, হাতটা পুরো ভেজা ছিল। বললাম হাতটা একটুখানি মুছে নাও, মুছে নিয়ে দেখো ব্যাপারটা কেমন লাগছে। প্রথমে ঠিক বুঝে উঠতে পারছিল না, আসলে কয়েকদিন আগে বলেছিল তো। তারপর যখন বুঝতে পারলো তখন খুব খুশি। ঠিক আছে, দিয়ে এটা দিয়ে এখানে বেঁধে দিতে হবে। আচ্ছা, এটা এরকম করে বাইন্ধে, এই সাতটা বরফের মতো ঠান্ডা। আচ্ছা, এই যে এটা এরকম করে বেঁধে একটু হালকা করে নট করে দাও। হেই, বাঁধতে পারলাম না আমি। হুম হুম ওটা ওখানে সুরসুর করবে। হ্যাঁ, এদিকটা এদিক, তাহলে যেটা হবে মাফলারও হবে, এও হবে। কানটাও পুরো ঢাকা। আলপনা দিকে কিনে দিয়েছি তোমাকে, ঠিক আছে? খুশি? আগের দিনেও লাঞ্চে রুটি খেয়েছিলাম, আজকে খাবো ওই ব্রাউন ব্রেড। আগের দিনে নিয়ে এসেছিলাম 4টে, আজকে আমি নিচের থেকে নিয়ে এসেছি। আমি লাঞ্চ এটা করছি এই কারণেই, আসলে আমার ভাতটা না অদ্ভুত একটা কমফর্ট ফুড হয়ে গেছে। আমি ওই কমফর্ট জোন থেকে বেরোতে চাইছি। ভাত আমি খেতেই পারি, এমনি কার্বোহাইড্রেট তো এটাও, যেটা আমি এখন শেখছি। কিন্তু কি জানেন তো, ওই যে কোথাও গেলে ভাত না পেলে একেবারে জীবনটা উচাটন মনে হয়, ওইটা বড্ড বাজে। সেখান থেকে একটুখানি বেরোতে চাইছি। আর ভবিষ্যতে যখন আর একটু কার্ব কমাবো, তখন না আমার এই ভাতহীনতা এটা কিন্তু মোটামুটি আমাকে সাহায্যই করবে। যদিও আজকে কিন্তু কার্ব ফ্রি ডায়েট মোটেই নয়, ইনফ্যাক্ট আমি সেটাতে খুব একটা যেতেও চাই না। মোটামুটি এটা 350 ক্যালোরির একটা লাঞ্চের প্রিপারেশন। আর কার্বোহাইড্রেটটা সন্ধ্যের পর থেকে তথা ইয়ের পর থেকে, মানে একটু সূর্যাস্তের পর থেকে না নিলেই ভালো, অন্তত যখন আমরা ওয়েট কমাতে যাচ্ছি তখন। এটাতে পুর হিসেবে দেবো হচ্ছে, বাড়িতে আজকে চাল কুমড়ো তরকারি হয়েছে অল্প একটু তেলে, মিনামাসি যেটা রান্না করেছে সেটা, প্লাস ডিম। সেটাকে আমি একসাথে এরকম করে নেব। যাই হোক না কেন, মিলে একটা প্রোটিন সোর্স কিছু না কিছু একটা দিতেই হবে। এক্ষেত্রে একটা ডিম না দিয়ে 2টো ডিম দিলেও হতো, তবে আমি তো ব্রেকফাস্টেও প্রোটিন নিয়েছি। সব মিলিয়ে মিশিয়ে হঠাৎ করে কোনো কিছু লাফিয়ে পড়ে করতে যাওয়াটা, সেটা একটু অসুবিধাই হয়ে যাবে। তো আমি একদম একটুখানি দিয়েছিলাম বাটার, আর আমি দিচ্ছি সামান্য একটু ডাবর হানি, দুটোতে, মানে 2টো স্লাইসে আর কি। যেহেতু আমি স্যান্ডউইচ করে নেব, সেহেতু আমি 2টোতেই দিচ্ছি, কারণ এই 2টো একসঙ্গে করে একটা স্যান্ডউইচ হবে না। যেটাই ধরুন, এই যে এখন যেটাতে মাখাচ্ছি সেটা একটা স্যান্ডউইচে দেবো, আর একটা দেবো হচ্ছে আর একটা স্যান্ডউইচে। তাহলে যেটা হবে, 2টো যখন কামড় মারবো তখন 2টোতেই একটু একটু সামান্য হলেও মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকবে। একটু স্বাদের কথাটাও ভাবতে হবে অবশ্যই, সেটা স্বাভাবিক। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমি রাত্রেবেলাতে লবণটা একেবারেই বর্জন করতে চাইছি। হয়ে যাচ্ছে কখনো কখনো, কিন্তু অ্যাকচুয়ালি এটা করাই উচিত। মানে লো সোডিয়াম, হাই পটাশিয়াম, হাই ম্যাগনেশিয়াম এই জিনিসপত্রগুলোকে ডায়েটে ইনক্লুড করলে সত্যি কথা হচ্ছে আমার জলের ওজন যেটা আছে সেটা অনেকটাই কমতে শুরু করবে। তবে কোনো কিছুই রাতারাতি নয়, সব কিছুই ধীরে সুস্থে করতে হবে। আর যে কোনো কিছুই হোক না কেন, নিজের শরীরকে যতই ভালো করে চিনে যাই না কেন বলে আমরা দাবি করি না কেন, আসলে এটা কিন্তু করতে গেলে একটা এক্সপার্টের ওপিনিয়ন নিতে হয়। কিছু কিছু সময় যেটা হয় যে একটুখানি সাপ্লিমেন্ট খেতে হয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে সব কিছু নিজে নিজে করে ফেলবো এটা না করে, ডায়েটিশিয়ান বলুন বা কোনো অভিজ্ঞ মানুষ যিনি অবশ্যই পেশায় ডাক্তার, সেই রকম কারো একটা সাহায্য নেওয়াটাই কিন্তু উচিত। কারণ সেটা নিয়ে তারা পড়াশুনো করেছেন। এই আধখানা বিদ্যা নিয়ে খুব একটা লাফালাফি করে খুব দীর্ঘদিন আমি সুস্থ থাকবো, সে আশা করে যেতেই পারে, অনেকেই করতে পারে না, আমি অ্যাটলিস্ট সেটা করতে পারি না। কাজেই আমি যা করছি সেটা মোটামুটি এক্সপার্টের ওপিনিয়ন নিয়েই। এখনও আমার সাপ্লিমেন্ট কিছু চালু হয়নি, তবে ভবিষ্যতে চালু হতে পারে। আমি খুব দ্রুত ওজন কমানোর ইচ্ছায় আমার নেই, কারণ তাতে আমার স্কিন ঝুলে যেতে পারে। আমি ধীরে সুস্থেই করতে চাই। আপাতত আমি যদি এই 75 হার্ডে
থেকে 7 কিলো কমাতে পারি তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব, এবং আমি জানি আমি যেভাবে চলছি সেভাবে করে কিন্তু আমার ওজনটা কমে যাবে। কালকেও মোটের ওপর ভাত না খেয়েছিলাম, আজকের দিনটাতেও আমি গোটা দিন ভাত না খেয়ে কাটানোর ইচ্ছা আছে। এবং এই যে এখন দেখলেন যে 4টে টুকরো করে নিলাম, এটা না করে নিলেও হতো, কিন্তু এটা যদি আমি করে নিচ্ছি যেটাতে হবে যে আমি অল্প অল্প করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, আমার মাইন্ডে মানে আমার ব্রেনে এই সিগন্যাল যাচ্ছে যে 4 পিস আমি খাচ্ছি। যদি আমি না কেটে নিতাম একই জিনিস আমার যেত 2 পিস, তাতে ওই একটা সাইকোলজিক্যাল রিলিফের জন্য এটাকে কেটে নিলাম, এবং যত ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, সম্পূর্ণ থেকে বিচ্যুত হয়ে শুধু খাওয়াতেই কনসেন্ট্রেট করা যায়, তাহলে যেটা হবে যে আমি বেশি খেতেই পারবো না। এইটা হচ্ছে অদ্ভুত একটা মজাদার ব্যাপার, যার ফলে এইটাকে আমি 4 পিস করে নিলাম, এবং এটা কিন্তু পুরোপুরি পেটটাকে ফুল করে দেবে এবং দীর্ঘক্ষণ এটা থাকবে। আর রাত্রেবেলার দিকে একটু খিদে পাবে, কিন্তু লিকুইড ডায়েট যেটা থাকবে সেটাতে সোডিয়াম কম থাকলেও মোটামুটি ওটা কিন্তু আমার রাতটুকু ঠিকঠাকভাবে কাটিয়ে দিতে আমাকে সাহায্য করবে। গল্পটা মোটামুটি ভালোভাবে বুঝে গেলে বোঝা যায় যে ওজন কমানোটা এমন কিছু ব্যাপার নয়, ধরে রাখাটাই আসল খেলা। এখন চতুর্দিকে এত গান বাজছে যে মানে আমি ব্লগই করে উঠতে পারছি না। ব্যাপারটা বেশ ভালো লাগছে। কপিরাইট না হলে বাঁচি। একটা আওয়াজটা কম, আসলে একটু বাদে থেকেই হয়তো 6টা থেকে অনুষ্ঠান শুরু হবে, সেজন্য এখন শুরু হয়ে গেছে ওদের ট্রায়াল। মাঝে মাঝে হচ্ছে আওয়াজ, আবার মাঝে মাঝে বন্ধও করে দিচ্ছে। 25 হার্টটা তো খুব একটা যে পরিকল্পনা করে নিয়েছি তা তো না, কাজটা কিন্তু কঠিন, কিন্তু এমনও কঠিন নয় যে মানুষ করতে পারবে না, তাহলে কোনো চ্যালেঞ্জ চালুই হতো না। একটা নিয়ম যদি মেনে চলি তাহলে ওজন কমবেই, কিন্তু পাশাপাশি এগুলোর সাথে সাথে যদি আমি আরও দুটো জিনিস না করি তাহলে আবার ওজন কমবে না। প্রথম কথা হচ্ছে, আমি যদি আমার স্ট্রেসকে ম্যানেজ না করতে পারি তাহলে আমার ওজন কমবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি সঠিক সময় যদি ঘুমোতে না যেতে পারি আমার ওজন কমবে না। আমরা মাথায় চিন্তা করছিলাম যে আমাকে কি কি জিনিস খুব বেশি টেনশন দিচ্ছে এই মুহূর্তে, মানে আমার জীবনে এমন কি কি আছে যেটা আমাকে খুবই উদ্বেগের মধ্যে ফেলে। প্রথমটা হচ্ছে আমার মায়ের ওই একা থাকাটা আমার কাছে খুব খুব দুঃখের এবং চিন্তার। এটাতে আমার কিছু করার নেই। আমি যতই বলি মা আমাদের সাথে, কারোর সাথে না, দিদির সাথে না আমার সাথে, মা থাকবেন না, মা নিজের মতো করে স্বাধীন থাকবেন, এবং যেটাকে আমরা মনে করছি ভীষণ কষ্ট, এই ধরনের প্রসঙ্গ আসলে মা এড়িয়ে যায়। তারপর আমি বেশ ঠেসে ধরে বললাম বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে, যেটা বুঝলাম যে এটা মায়ের কাছে অতটা কষ্টকর নয়। আমি যেটা এতদিন ধরে ভাবছি যে মায়ের ভীষণ অসুবিধা হয় সকালবেলায় উঠে ওই খোঁড়া পা নিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে রান্নাঘরে গিয়ে, তারপরে মমিনাদি তো 9টার আগে ওঠে না, 9টা পর্যন্ত যে মার কাজগুলো করা, এই ঠান্ডার মধ্যে হু হু করতে করতে চান করা, তারপর পুজো করা, কোমর বাঁকিয়ে বাঁকিয়ে পুজো করা। আমার এটা মনে হচ্ছিল যে ব্যাপারটা বোধহয় মায়ের জন্য খুব কষ্টকর, কিন্তু দেখলাম যে মা ওখানে ওই কাজগুলো করেই অনেক বেশি আনন্দিত। বরং এখানে এসে তুই আমাকে গ্যাস জ্বালাতে দিস না, তুই আমাকে এটা করতে দিস না, এই উপলব্ধিটা আমার ছিল না তা না, কিন্তু এত ভেতরে ঢুকে উপলব্ধি, সেটা যেন সম্প্রতিকালে হচ্ছে। বরং মাকে টেনে অন্য জায়গায় নিয়ে গেলেই মার অসুবিধা, এটাও বুঝতে পারছি। একটা বৌমা কোনোদিনও মেয়ে হয় না, এটা সত্যি, তখন একটা জামাইও না ছেলে হয় না, একদম এটা আরও বেশি সত্যি কথা। তো কাজেই মা যেখানে আছেন থাকুন, এটা ভেবে যেন আমার এখন মনে হচ্ছে কদিন থেকে যে টেনশনটা অনেকটাই কম। আমার মেয়েকে নিয়ে আমার খুব একটা টেনশন নেই, মেয়ে পড়াশুনো বলুন বা সেগুলো কিছু নিয়ে, কারণ ওর ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা ভাবনা সেটা মূল পরিকল্পনাকারী ও নিজে এবং ওর বাবা সাথে রয়েছে। আমিও জানি, আমিও মতামত দিই, কিন্তু কোথাও না কোথাও এটাকে নিয়ে আমার খুব একটা চিন্তা নেই, কেন জানি না। ঠাকুর সেই চিন্তাটা আমার নিয়েছেন, সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আর একটা আজাইরা চিন্তা আমার, যেটা আমি ভেবে দেখছি যে প্রচণ্ড পরিমাণে আমাকে এফেক্ট করছে, সেটা হচ্ছে আমার সংসার। কি না, এই পরের ঝগড়া লাগবে, এই আমার বর টাইমে খাচ্ছে না, এই রাত্রেবেলায় আমাকে বাসন মেজে শুতে হবে, এইটা আমাকে এত টেনশন দিচ্ছে, আমি ভেবে অবাক। এখন আমি ঠিক করেছি, আমি আমার মেয়েকে যেমন বলেছি যে তোমাদের স্বাস্থ্য নিয়ে আমার খুব চিন্তা থাকে, তোমরা যাতে ঠিকঠাক থাকো, মেয়ে কিন্তু তার ঠিক সুন্দর করছে, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না তার দিক থেকে। কিন্তু আমার শাশুড়ি মায়ের ছেলে, তিনি এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তিনি তার টাইমেই খাচ্ছেন, তিনি আমার কথা মোটেই শুনছেন না, তিনি ডিনার টাইম পিছিয়ে দিয়েছেন। তা আমি ঠিক করেছি বাবা 9:30 অবধি তাকে জিজ্ঞাসা করবো, তিনি যদি খেলেন তো খুব ভালো কথা, 9:30টার সময়ও যদি তিনি বলেন যে আমি খাবো, 0.5 ঘন্টা লাগে আমার রান্নাঘর গোটাতে, আমি গুটিয়ে গুটিয়ে নিয়ে একেবারে 10:30টার মধ্যে জানো তো রান্নাঘরে শুয়ে পড়বো। আর যদি তিনি না খান, থাকবে পরে রান্নাঘর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওজনটা কমানোটা জরুরি, তাই বিকেলের পর থেকে, সূর্যাস্তের পর থেকে সোডিয়াম ইনটেক, মানে নুনের মূলত সেটাই কমিয়ে দিলে
জলের ওজন শরীরে যেটুকু আছে সেটুকু আস্তে আস্তে কমতে শুরু করবে, ওজন তো এমনিতেই কমবে। তো আমি শুধু শুধু মানে এই ঘুমের জায়গাটাতে আমি কোনো রকমভাবেই না কম্প্রোমাইজ করতে পারবো না, কারণ শরীরে ওজনটা সারাদিন ধরে আমি যা যা করেছি সে সময়টা গিয়ে ওই ঘুমের টাইমে গিয়ে ওজনটা কমে, বা শরীর কাজ করে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন, ওটা আমি কম্প্রোমাইজ করতে পারবো না। তাই জন্য 75 হার্ডের আমার কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম 5টা নয় 7টা। 5টা নিয়ম তো লিখিত নিয়ম। ষষ্ঠ নিয়ম হচ্ছে আমি টেনশন নেব না, আর সপ্তম নিয়ম হচ্ছে আমি একদম টাইমে ভাই ঘুম দেব। ব্লগ হলেও কি হলো না, বাছন মাজা হলেও কি হলো না, সিঙ্ক নুন দিয়ে মাজা হলেও কি হলো না, ভাড় মেয়ে যায়, ভাড় মেয়ে যায়। কে খেলো কে খেলো না, আমার মেয়েটা খেলে গিয়ে শাশুড়ির ছেলে খেলো কি খেলো না শ্বশুরমশাই বুঝে নেবেন, তিনি তো এখন আছেন। আর তেমন যদি এই 49 বছর বয়সে আবার ধেড়েকে, আমি পারবো না, আমি আমারটা বুঝে নেব। আজকে না অনেক মৃত্যু সংবাদ পাচ্ছি, পরিচিত বেশ কিছু মানুষের মৃত্যু সংবাদ পেলাম। হঠাৎ হঠাৎ এক এক দিন হয়, কেন এরকম হয় জানি না। তার মধ্যেই তো আমাদের পাড়ার এক কাকিমা, কয়েকদিন আগে দেখা হলো, আজকে শুনলাম তিনি মারা গেছেন, স্ট্রোক হয়েছিল হঠাৎ করে, কালকে সন্ধেবেলায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, কালকেই মারা গেছেন। এই ধরনের মৃত্যুগুলো খুব আকস্মিক, খুব দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু এই মৃত্যুগুলোই কাম্য। এক ফোঁটাও কাউকে কোনো রকম কষ্টের অবকাশ না দিয়ে মানুষের চলে যাওয়া, না পড়ে থাকা, না কারোর উপর নির্ভর করা, না নিজের দীর্ঘায়িত যে রোগ যন্ত্রণা সেটাকে সহ্য করা, সেসব কোনো কিছুই নয়। কিন্তু এগুলো মেনে নেওয়া বাড়ির লোকের পক্ষে খুব ডিফিকাল্ট হয়। কিন্তু আমি যেটা একেবারেই মানতে পারছি না সেটা প্রশান্ত আমাং। আমার 2007-এ তো ওটা ইন্ডিয়ান আইডলটা হয়েছিল, তখন আমার মেয়ে একদম ছোট। যখন না 2007-এ ইন্ডিয়ান আইডল যখন হয়েছিল তখন টুপুর পেটে, তখন কি হয়েছিল সেই সময়টাতে রিকশায়, শিলিগুড়ি শহরে সেই সময়টায় ওই বিমল গুরুং তখন উঠতি, সেই সময়টা তিনি চাইছিলেন যে প্রশান্ত তামাং জিতুক। দার্জিলিং থেকে একটা নেপালি ছেলের একটা রাষ্ট্র মানে ন্যাশনাল লেভেলে একটা স্বীকৃতি, কি লেভেলে বিজ্ঞাপন সারা শিলিগুড়ি তথা পাহাড় জুড়ে, কি প্রচণ্ড উন্মাদনা, প্রত্যেকটা রিক্সার পেছনে পেছনে বিজ্ঞাপন, বাংলায়, হিন্দিতে, নেপালিতে। প্রশান্ত তামাংকে তখন ওদের ছিল না যে যে ভোটে জিতবে সেই হবে, তো সেই সময়টা সমবেত নেপালিদের উদ্যোগেই প্রশান্ত তামাং জিতেছিল। কিন্তু সত্যি কথা সেই মুহূর্তে প্রশান্ত তামাংয়ের থেকেও ভালো ক্যান্ডিডেট হয়তো বা সেই সময়টা ছিল, কিন্তু প্রশান্ত তামাং ভোটিংয়ে জিতে গিয়েছিল। সেই রকমের উন্মাদনার সময় খারাপ মোটেই গাইতো না, নাহলে তো ফাইনালিস্ট হতে পারতো না। কিন্তু তারপরে অত্যন্ত ভদ্র ছেলে, এখানকার মানে দার্জিলিংয়ের ছেলে, শিলিগুড়িতে বহুবার পারফর্ম করেছে, খুব স্বাস্থ্য সচেতন, ভদ্র, সাহায্যপরায়ণ একটা ছেলে। কি করে এটা হলো 43 বছর বয়সে, আমার থেকে 2 বছরের বড়, মানে এটা জাস্ট মেনেই নেওয়া যাচ্ছে না, ভাবতে পারছি না জাস্ট। এতক্ষণ পর্যন্ত আর কথা বলা যাচ্ছিল না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো মাইক চালানো যায়, তারপরে তো আর যায় না। অন্য অনেক কিছুই হয়েছে, কিন্তু ব্লগটা সন্ধ্যের পর থেকে আর বিশেষ সেরকম হয়নি। আর আমি সত্যি কথা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো দিনের বেলাতে যে আজকে এখানে অনুষ্ঠান আছে। একই পোশাক পরে নিয়েছি, কালকে আমি ওজন মাপবো আপনাদের সকলের সামনেই। ওজন কমা উচিত আমার নিজেও সেটা মনে হচ্ছে, কিন্তু তবুও যতক্ষণ না পর্যন্ত না চাইলে বিশ্বাস নেই। ওই একই জায়গায় রেখে আমি চেষ্টা করব আমার ওজনটাকে মাপার, দেখি কি হয়। 7 দিনে বিশাল কিছু প্রভাব পড়বে না সেটাই স্বাভাবিক, তবে শুয়ে পড়ার জন্য তৈরি, বুঝতেই পারছেন, ঠোঁটে একদম পুরো করে বোরোলিন লাগিয়ে নিয়েছি। তো আমি এই ব্লগটাকে কন্টিনিউ করছি কাল পর্যন্ত, অবশ্যই কালকে সকাল পর্যন্ত। কালকে আবার রক্ত নিতে আসার কথা, আমার থাইরয়েডের একটা ইস্যু তো হচ্ছে বলে আমার ধারণা, তা সেটা মাপার জন্য। আর একটা কথা সবার শেষে একটুখানি, আজকের দিনের শেষে বলি, ব্লগের শেষে নয় অবশ্যই, যে এক সন্দীপন বলে একজন ভদ্রলোক, তিনি আমাকে বারবার করে অনেক কিছু ধরে অনেক দিন থেকে বলছেন, তিনি হয়তো বা আমার কন্টেন্টগুলো দেখেন, অশোভন কিছু না বললেও তিনি এ ধরনের টোটকাগুলো দিতে স্ট্রিক্টলি বারণ করছেন, আজকে তো হুমকি দিয়েছেন। আমি এখনও পর্যন্ত তার গোপনীয়তাকে সম্মান জানাচ্ছি, তার ডিটেলে তার নাম টাম বলছি না, তিনি আমার বাবার পরিচিত। বলছেন তিনি, অন্তত আমাদের মনে নেই, আমার তো অ্যাটলিস্ট মনে নেই। তা এখন দেখুন, টোটকার ব্যাপারটা হচ্ছে গিয়ে সনাতন ধর্মে পুরাতন পদ্ধতিতে যন্ত্র, মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে যে সমাধানগুলোকে দেওয়া হতো, ঋষিমুনিরা দিতেন, সেগুলোকে একসঙ্গে বলা হতো হচ্ছে ত্রোটক। সেই ত্রোটক থেকে চলতি ভাষায় অপভ্রংশের মাধ্যমে পরবর্তীকালে টোটকা শব্দটির উৎপত্তি। এই টোটকাগুলো সাংসারিক, জাগতিক তথা ঐচ্ছিক সুখের জন্য এগুলোকে প্রয়োগ করা হয়। সাধারণত সংসারী বা গৃহস্থ মানুষেরাই এগুলোকে পালন করেন। এটার একটা ঠিকঠাক টোটকা ঠিকঠাক জায়গায় প্রয়োগে অসাধারণ ফল পাওয়া যায়, এবং এগুলো কোনো রকম
মানে ওঝা বা তান্ত্রিক বা এই ধরনের কোনো জোচ্চুরি এই ধরনের ব্যাপার নেই এর মধ্যে। এটা একটা ভুল হচ্ছে, সবাইকে গুলিয়ে ফিলিয়ে একাকার করে ফেলে একটা মণ্ড তৈরি হচ্ছে, যেটা আদৌ তৈরি করার কোনো দরকার নেই। 5টি কারণে টোটকা কাজ করে না, বা 5টি কারণে টোটকা কাজ করে। প্রথম কারণটি হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে। সেকেন্ড কারণ হচ্ছে কনসিস্টেন্সি। থার্ড কারণ হচ্ছে ধৈর্য। ফোর্থ কারণ হচ্ছে অনেস্টি। আর ফিফথ হচ্ছে পবিত্রতা। এই 5টা কারণ যদি না থাকে, কোনো একটি যদি ব্যাহত হয়, তাহলে অনেক সময় অনেক টোটকা কাজ করে না। আবার এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। কাজেই আপনি ঘুলিয়ে ফেলছেন ব্যাপারগুলোকে, অতটাও গুলিয়ে ফেলার দরকার নেই। আমার মনে হয় যে ব্যাপারগুলোকে এইভাবে না দেখে এই মণ্ডটাকে আমি বরং একটুখানি বেছে আপনাকে সুযোগ করে দিলাম বা সুবিধে করে দিলাম। এরপরেও যদি আপনি মানে খিচুড়ি পাকিয়ে ফেলতে চান, সেটা আপনার সমস্যা, আমার তো নয়। তো যাই হোক, এখন আপাতত আমি এখন শোবো, রাত হয়েছে। কালকে বরং সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 6 তারিখ 75 হার্ট শুরু করেছিলাম, ওজন ছিল 74.30। আজ 12 তারিখ, 6 তারিখটাকেও হিসেবের মধ্যে ধরলে আজকে ঠিক 7 দিন হয়, ওজন হয়েছে 72.95। তার মানে বুঝতেই পারছেন ওজন কিন্তু কমছে। তবে যে হারে কমছে সে হারেই কমুক, এর থেকে বেশি দরকার নেই। নিচে রক্ত নিতে চলে এসেছে, হাউস কোটটা জড়িয়ে যাই, রক্তটা দিয়ে আসি। রক্ত নিয়ে গেল, ওজন কমেছে 1.5 কিলোর কাছাকাছি। তো এটা কিছুটা কমবে, মানে ঠিকঠাকভাবে চললে ওজন কমবেই, এটা একদম খুব স্বাভাবিক ব্যাপার। সমস্যাটা হচ্ছে ওজনটাকে মেনটেন করা। ওজন তো কমে যাবে। দাদা, ক্যাপসিকাম আছে? ঠিক আছে, থাক তাহলে। আমাদের হরে কৃষ্ণ দাদা চলে গেল। তো আমি এটা বানিয়ে নিয়েছি সকালকার চা, মানে চা মানে কি ওই আর কি, বিভিন্ন রকম মিশিয়ে আর কি চা। তো যাই হোক, যেটা বলছি যে আমার রক্ত নিয়ে গেল হচ্ছে থাইরয়েডের জন্য। ফাস্টিং পিপিটা বাবা দিতে দিলে না, বলেন ওটা লাগবে না। তা ঠিক আছে, আপাতত থাইরয়েডটাই দেখি, কী আর করবো। আসলে 75 হার্ট চলছে, একটু প্যারামিটারগুলো সব দেখে নিলে হতো, কিন্তু ঠিক আছে, কী করা যাবে। এই ব্লগটাকে বরং এই অবধি রাখি আপাতত। যে ভদ্রলোক খুব অ্যাটেনশন চাইছিলেন বিভিন্ন রকম কথা বলে, তাকে আমি আজকে পর্যাপ্ত অ্যাটেনশন দিয়ে দিয়েছি। তবে যদি তিনি এর থেকেও বেশি অ্যাটেনশন চান, তাহলে আমি তো তাকে মনে হচ্ছে চিনি। একজনের সাথে কথা হলো, তিনি তার ডিটেল বলেছেন যে আমার বাড়ি এই, আমি স্যারের ছাত্র। তো সেই মর্মে একজনের সাথে একটু কথা হলো আমার আর কি। তো তিনি সবটুকু ডিটেলই দিলেন। তো ঠিক আছে, যদি আরেকটু বেশি অ্যাটেনশন চান, আমি কিন্তু সেই সমস্ত বলেও ব্লগে বলবো। কাজেই আপনি ভেবে দেখুন আপনার কি দরকার আর কি, মানে ডিস্টার্ব করবেন আমাকে, মানে কোট অ্যান্ড কোট আপনি বিরক্ত করছেন আমাকে, সেটা যদি আপনি আরেকটু বেশি কন্টিনিউ করতে চান, তাহলে আমিও বাকি কাজটা করবো, কোনো অসুবিধা নেই আমারও। জানি এই ব্লগগুলো খুব একটা কাম্য নয়, কিন্তু তাও কি আর করা যাবে বলুন, আমিও তো মানুষ। তো ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।